জহির রায়হানের নয়াপত্তন কিন্তু শুধু একটা গল্প না, এটা আসলে একটা প্রশ্ন। যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন মানুষ ঠিক কিভাবে ঘুরে দাঁড়ায়। এই গল্পটা আমাদের ঠিক সেই হতাশা থেকে জন্ম নেওয়া এক অসাধারণ বিপ্লবের কথাই বলে। গল্পটা শুরুই হচ্ছে সোনু পণ্ডিতকে দিয়ে। তিনি গ্রামে ফিরছেন, কিন্তু তার এই ফেরাটা কোনো বিজয়ীর ফেরা নয়। শরীরটা একদম নিউব্জ, রুক্ষ চুল, আর মুখে যেন বার্ধক্যের জ্যামিতিক সব রেখা। এই ছবিটা আসলে শুধু তার বয়সের কথা বলে না, বলে একটা ভেঙে যাওয়ার স্বপ্নের ভারের কথা। শহরে গিয়েছিলেন অনেক আশা নিয়ে, কিন্তু ফিরতে হয়েছে একেবারে শূন্য হাতে। তো সোনু পণ্ডিতের সেই স্বপ্নটা কি ছিল? খুব সাধারণ কিন্তু ভীষণ মহৎ একটা স্বপ্ন। ঝড়ে ভেঙে পড়া গ্রামের স্কুলটাকে আবার দাঁড় করানো। স্কুলটাই ছিল বলতে গেলে গ্রামের একমাত্র আশার আলো, আর ঠিক সেই আশার প্রদীপটা জ্বালাতেই তিনি শহরে গিয়েছিলেন সাহায্যের জন্য। কিন্তু ফল হল শূন্য। মানে এ স্কুলটা কিন্তু শুধু ইট সিমেন্টের একটা বিল্ডিং ছিল না, এটা ছিল গোটা গ্রামের ভবিষ্যৎ, গ্রামের ছেলেমেয়েদের জন্য অন্ধকার থেকে আলোতে আসার একমাত্র পথ। তাই এই ব্যর্থতার বোঝাটা সোনু পণ্ডিতের জন্য যে কতটা ভারী ছিল তা সহজেই বোঝা যায়। তো প্রশ্ন হল, কারা ফিরিয়ে দিল তাকে? সোনু পণ্ডিত কিন্তু দুটো বড় দরজায় কড়া নেড়েছিলেন। এক, সরকার, আর দুই, স্থানীয় জমিদার। আর অবাক করা ব্যাপার হলো, দুটো জায়গা থেকেই তিনি প্রায় একই রকম উত্তর পেলেন: প্রত্যাখ্যান। সবচেয়ে অবাক করার মতো বিষয় হল তাদের অজুহাতগুলো প্রায় হুবহু এক। সরকার আর জমিদার, যাদেরকে সাধারণত সমাজের স্তম্ভ ভাবা হয়, দুজনেই গ্রামের মানুষের প্রয়োজনকে একদম পাশ কাটিয়ে গেল। সরকারের কাছে শহরের নতুন হোটেল বানানোটা জরুরি, আর জমিদারের কাছে তার বিশাল এস্টেট চালানো। গ্রামের শিশুদের ভবিষ্যৎটা যেন এ দুটোর কাছে কিছুই না। আচ্ছা, সোনু পণ্ডিত কেনই বা তাদের কাছে এত আশা নিয়ে গিয়েছিলেন? এর পেছনেও কিন্তু একটা ইতিহাস আছে। ২৫ বছর আগে এই জমিদার জুলু চৌধুরী স্কুলের জন্য জমিটা দিয়েছিলেন, আর সোনু পণ্ডিত নিজের সামান্য সম্পত্তি বিক্রি করে স্কুলের সরঞ্জাম কিনেছিলেন। শুধু তাই না, কৃতজ্ঞতা থেকে স্কুলের নামও রেখেছিলেন জুলু চৌধুরীর স্কুল। এই অতীতটাই আজকের এই প্রত্যাখ্যানকে আরও অনেক বেশি যন্ত্রণার করে তুলেছে। তো এই রকম একটা অবস্থা থেকে যখন সোনু পণ্ডিত গ্রামে ফিরে দুঃসংবাদটা দিলেন, তখন কি হলো? চারদিকে নেমে এলো এক গভীর জমাট বাঁধা হতাশা। সবাই যেন একদম চুপ, বাকরুদ্ধ। এই যে কবরের মতো নিস্তব্ধতা, এর মধ্যেই গ্রামের এক প্রবীণ মানুষ, হাসমত, একটা প্রশ্ন করে বসলেন। আর সেই প্রশ্নটা যেন বিদ্যুতের ঝটকার মতো সবাইকে নাড়িয়ে দিল। এটা আসলে শুধু একটা প্রশ্ন ছিল না, ছিল একটা চ্যালেঞ্জ। গ্রামের মানুষ কি এই ভাগ্যকে মেনে নেবে, নাকি রুখে দাঁড়াবে? আর ঠিক সেই মুহূর্তেই বড় হাসমতের গলা থেকে বেরিয়ে এলো একটা গর্জন: যাও, স্কুল আমরাই দিমু, কারো পরোয়া করি না। ব্যাস, এই একটা বাক্যই যেন সব হতাশার মেঘ উড়িয়ে দিল। মুহূর্তের মধ্যে সম্মিলিত হতাশাটা রূপান্তরিত হল এক সম্মিলিত প্রতিরোধে। গল্পের মোড়টা ঘুরে গেল ঠিক এই জায়গা থেকেই। এরপর যা ঘটল তা আসলেই অবিশ্বাস্য। গ্রামের একেবারে সাধারণ কিছু মানুষ, ভাবা যায় যাদের নিজেদেরই হয়তো ঠিকমতো চলে না, তারাই একে একে এগিয়ে এলো। তকু শেখ দিল ৩ বান্ডেল ছন, কদম আলী ২ বান্ডিল, তোরাবালি দিল ৭ কুড়ি বাঁশ। যার যা সামর্থ্য তাই নিয়েই তারা স্কুলটা আবার গড়ে তোলার শপথ নিল। এরপর শুরু হলো আসল কাজ, স্কুলটাকে আবার গড়ে তোলার পালা। আর এই কাজে কিন্তু কোনো হতাশা বা দুঃখ ছিল না, ছিল শুধু আনন্দ, শক্তি আর ঐক্যের এক অসাধারণ উদযাপন। ভাবা যায় সবকিছু কত দ্রুত ঘটে গেল। বাঁশ এলো, ছন এলো, আর সাথে সাথেই কাজ শুরু। কোনো বড় নেতা বা কোনো প্রতিষ্ঠানের সাহায্য ছাড়াই, শুধুমাত্র নিজেদের ইচ্ছা শক্তিকে পুঁজি করে গ্রামের মানুষ একটা অসম্ভবকে সম্ভব করতে নেমে পড়ল। আর কাজ করতে করতে তাদের মুখে ছিল গান, ছিল স্লোগান। তবে এগুলো কোনো সাধারণ কাজের গান ছিল না। তাদের মুখ থেকে যেন বেরিয়ে আসছিল এতদিনকার জমে থাকা ক্ষোভ আর বিদ্রোহের আগুন। প্রথমে স্লোগান উঠল, মরা চৌধুরী হেইয়ো, মানে যে জমিদার তাদের ফিরিয়ে দিয়েছে সে তাদের কাছে মৃত। এরপরই এলো মরা গভর্নমেন্টও হেইয়ো, যে সরকার তাদের বিপদে মুখ ফিরিয়ে নিয়েছে সেই সরকারও তাদের কাছে মৃত।
আর সব শেষে এলো সবচেয়ে শক্তিশালী স্লোগানটা, আপনা কাম হিও, মানে এটা আমাদের নিজেদের কাজ। এই একটা লাইনেই তারা বুঝিয়ে দিল, তারা বুঝে গেছে অন্যের ওপর ভরসা করে লাভ নেই, নিজেদের ভাগ্য নিজেদেরই গড়তে হয়। আর ফলাফল অবিশ্বাস্য। যে কাজটা হয়তো মাসও ধরে আটকে ছিল, সেই কাজটা তারা মাত্র 1 দিনে করে দেখাল। সকাল থেকে কাজ শুরু করে সন্ধ্যা নামার আগেই সেই স্কুলটা আবার মাথা তুলে দাঁড়াল। এটা ছিল তাদের একতার এক জীবন্ত প্রমাণ। কিন্তু গল্পটা কি এখানেই শেষ? না, আসল নাটকীয় মুহূর্তটা তো তখনও বাকি ছিল। স্কুল তৈরি হয়ে যাওয়ার পর ঘটল এমন একটা ঘটনা যা স্কুলটার পরিচয়কেই আমূল বদলে দিল। গ্রামেরই এক তরুণ, নাম তার তোরাবালি, সে এগিয়ে গেল, স্কুলের পুরনো সাইনবোর্ডটা নামিয়ে আনল, তারপর একটা দা দিয়ে ঘষে ঘষে জমিদারের নামটা জুলু চৌধুরী সেটা মুছে ফেলল। এটা কিন্তু শুধু একটা নাম মোছা ছিল না, এটা ছিল এতদিনকার নির্ভরতার অপমানের একটা জবাব, একটা প্রতীকী প্রতিবাদ। আর সেই মুছে ফেলা জায়গায় তোরাবালি কাঠকয়লা দিয়ে একটা নতুন নাম লিখল। কার নাম? যে মানুষটা তার সারাটা জীবন এই স্কুলের জন্য দিয়ে দিয়েছেন, সেই সোনু পণ্ডিতের নাম। সোনু পণ্ডিতের স্কুল মানে জমিদারের পৃষ্ঠপোষকতার প্রতীক সরে গিয়ে সেখানে জায়গা করে নিল সত্যিকারের ডেডিকেশন বা উৎসর্গের এক প্রতীক। আর এই দৃশ্যটা দেখে গ্রামের সেই প্রবীণ মানুষটা, বুড়ো হাসমত, শুধু একটু হাসলেন আর বললেন, ঠিক কইছে, একদম ঠিক। তার এই শান্ত অনুমোদনটাই ছিল আসলে পুরো গ্রামের সম্মিলিত স্বীকৃতি। সেদিন তারা শুধু একটা স্কুল নতুন করে বানায়নি, তারা আসলে নিজেদের সম্মান আর অধিকারকেও নতুন করে প্রতিষ্ঠা করেছিল। তাহলে শেষ পর্যন্ত একটা নয়াপত্তন বা নতুন ভিত্তি গড়তে আসলে কি লাগে? অনেক টাকা, ক্ষমতাশালীদের দয়া, নাকি সাধারণ মানুষের সেই একজোট হওয়ার শক্তিটা, যারা ঠিক করে নেয় যে নিজেদের ভাগ্য তারা নিজেরাই গড়বে? জহির রায়হানের এই অসাধারণ গল্পটা আমাদের ঠিক এই প্রশ্নগুলোর সামনেই এনে দাঁড় করায়।